কি একটা পর্যায়ে বিশ্ব কি মধ্যপ্রাচ্যকে ঘিরে বিশ্বের দিকে চলে যাবে? জাতিসংঘ যেটা আমরা বলি, আসলে জাতিসংঘ খুব যে কোথাও কোথাও শান্তি নিয়ে এসে দিতে পারছে এরকম প্রধান খুবই কম। অনেক যে দেশেই তারা দীর্ঘদিন ধরে যেভাবে সেনাবাহিনী রাখে তাদের জাতিসংঘের শান্তি মিশনে বলে, সেখানে যে শান্তি আসে এরকম জায়গা খুবই কম হয়েছে আমার মনে হয়। আর আমেরিকা যেটা করছে সেটা জাতিসংঘ বলতে কিছু নাই, আমেরিকান সংঘ হয়ে গেছে এটা। আর সেক্ষেত্রে আমাদের মতো ছোট ছোট কান্ট্রিতে যে যারা যেসব রাষ্ট্রপ্রধান আছে তারাও আমেরিকার পদধারী হয়ে, মানে পদলেহনধারী হয়ে সেইভাবে চলছে, যার জন্য জাতিসংঘ নিয়ে কেউ খুব একটা যে কথা বলছে সেরকম আমার মনে হয় আমরা খুব একটা দেখতে পাই না। আর জাতিসংঘ অকার্যকর এটা আমার মনে হয় যে বিশ্বের 500 কোটি লোকই, 600 কোটির মধ্যে 500 কোটি লোকই এটা ভাবে, বা আরো বেশি। সুতরাং জাতিসংঘেরও সময় এসেছে সেটাকেও রিসাবল করা, বিশেষ করে সেই ভেটো ক্ষমতাধারী যারা আছে আমার মনে হয় তাদের এই ভেটো ক্ষমতার বিষয়টাও পুনর্বিবেচনা করা খুবই জরুরি হয়ে পড়েছে। এই যে দক্ষিণ পূর্ব এশিয়াতে বাংলাদেশ, ফিলিপাইন সহ আমাদের মতো দেশ এই জ্বালানি সংকটে পড়ে গেছে। তো এই যে মোড়লরা বিশ্বকে জ্বালানি সংকটে মানে জ্বালানি ব্যবস্থাপনার সাথে অর্থনীতি সম্পৃক্ত, এই সময় যদি বিশ্ব আবার একটা অর্থনীতি একটি স্থবিরতার মধ্যে পড়ে যায় জ্বালানি সংকটের কারণে, তাহলে কি বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা এই আমেরিকার উপর ভর করে, নিরাপত্তা ভর করে তারা এখানে গা বাঁচিয়ে বাঁচার চেষ্টা করছে, এদেরকে দ্রুত ওই যুদ্ধ থামানো এবং জ্বালানি সংকটের পরিস্থিতিকে স্বাভাবিক রাখার দিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো কি কার্যকরী ভূমিকা রাখা উচিত? এবং সাম্প্রতিক পাকিস্তান, তুরস্ক, কাতার সহ কয়েকটা দেশ আলোচনা করছে যে যুদ্ধটাকে দ্রুত থামিয়ে এই তেলের অস্থিরতা, তেল বাজারের অস্থিরতাটাকে কিভাবে আহ, স্থিতিশীল করা যায়। এক্ষেত্রে এই যে দেশগুলো আলোচনা টেবিলে আছে তাদের কি কার্যকরী যুদ্ধবিরতির দিকে, একটা ব্যবস্থাপনার দিকে যাওয়া উচিত? যুদ্ধবিরতি তো অবশ্যই যাওয়া উচিত। আজ হলে হবে, কালকে হলে হবে, যুদ্ধবিরতি তো হবেই। তবে সেক্ষেত্রে যে ইরানের উপরে যেভাবে অ্যাটাক হয়েছে, ইরান তার যে একটা প্রতিশোধ নেবে না তা না, তারা কিন্তু কন্টিনিউয়াসলি করেই যাচ্ছে এবং তাদের জন্য এটা একটা বলা যায় স্বতঃসিদ্ধ বিষয় হয়ে গেছে। আর আমরা বা আমাদের মতো ছোট ছোট বিভিন্ন কান্ট্রি যেগুলা মধ্যপ্রাচ্যের এই তেলের উপর নির্ভরশীল, তাদের এখানে কিন্তু দ্রব্যমূল্য থেকে শুরু করে এভরিথিং কিন্তু বেড়ে যাচ্ছে, সামাজিক একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। সেটা কিন্তু বিশ্ব মোড়লরা কখনো কর্ণপাত করে না, কারণ তাদের ক্রয় ক্ষমতা আর আমাদের ক্রয় ক্ষমতা অনেক ফার। সুতরাং তাদের জন্য খুব একটা যে সমস্যা হচ্ছে, তাদের কাছে কিন্তু সমস্যা নাই, এটা সমস্যা কিন্তু আমাদের কাছে, আমাদের এই বিভিন্ন ছোট ছোট কান্ট্রি গুলার কাছে এটা একটা সমস্যা। সেখানকার জনগণ খুবই দুরবস্থার ভিতর দিয়ে দিনাতিপাত করতেছে, এবং সামনে যে আরো বাড়বে না তা না, আরো বাড়বে হয়তো। তবে সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য ভালো একটা ভূমিকা রাখতে পারে, কিন্তু মধ্যপ্রাচ্যের ভূমিকা নিয়ে আমরা কখনো খুব একটা যে ভালো বলেছি এরকম আমরা, আমার মনে হয় না খুব একটা আমরা বলতে পারি। হ্যাঁ, পাকিস্তান বা তুরস্ক এরা হয়তো কিছু বলছে, এরা আসলে কাদের লোক সেটা পর্যবেক্ষণের একটা বিষয়। আমরা তাদেরকে কখনো খুব একটা যে ভালো পর্যায়ে দেখতে পাচ্ছি তা না। তারা যদি সবাই মিলে যদি একটা ডিসিশন, আমার মনে হয় সেই ডিসিশন আমেরিকা বা ইউরোপ কান্ট্রিগুলো মানতে মনে হয় তারা বাধ্য করতে পারে। কিন্তু এখানে আমরা আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি যে সৌদি আরবে সেই আহ বাচ্চা, কি বলে ওনাকে। এখন আমরা জানতে পাই জনাব আব্দুল হালিম, সৌদি আরবের যুবরাজ, সেও নাকি এই ইন্ধনে ছিল, সে হ্যাঁ, সে আমেরিকাকে কন্টিনিউয়াস, কান গরম করছে যে সে এই কন্টিনিউয়াস ইরানকে থামাতে ইন্ধন, হবে, হ্যাঁ ইরান সে, তা না হলে সামরিক দিক থেকে বিশেষ করে সামরিক দিক থেকে ইরান একটা শক্তিশালী অবস্থানে চলে যাচ্ছে, যেটা মধ্যপ্রাচ্যের জন্য একটা হুমকি। ইরানের সৌদি যুবরাজও নাকি এই কনস্পিরেসির একজন মাস্টার মাইন্ডার, এবং নানান ধরনের মিডিয়াতে আসছে। তা তুমি তোমার মধ্যপ্রাচ্য আমেরিকার উপর নির্ভর করে, মধ্যপ্রাচ্য তেল সম্পদ, সামরিক ব্যবস্থাপনা তোমরা ইহুদি নাসারাদের উপর ছেড়ে দিয়ে তোমরা গা বাঁচিয়ে এখানে সুস্থ থাকতে চাও, স্বাভাবিক থাকতে চাও, তো বিশ্ব মুসলিম জনপদ তো এটা মেনে নিতে পারবে না। এই যে মধ্যপ্রাচ্যের রাজা বাদশারা, তারা তেল সম্পদ মানে তাদের মতো করে এখানে উত্তোলন করে
পেট্রো ডলারের উপরে ছেড়ে দিয়ে, আমেরিকার উপর তাদের ভাগ্য, ভবিষ্যৎ ভাগ্য তাদের উপর ছেড়ে দিয়ে তারা ইরানকে ট্যাগ দিবে, ইরান মধ্যপ্রাচ্যের সামরিক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এটা কতটা যৌক্তিক এবং বাস্তবসম্মত কথাবার্তা, তাদের অ্যাটিচিউড, আচার আচরণ এবং তাদের দৃষ্টিভঙ্গি মধ্যপ্রাচ্যের রাজা বাচ্চাদের? আমার দৃষ্টিতে আর কিছুক্ষণ বলো। যুক্তরাজ্য যেভাবে যেভাবে চলছে বা যেভাবে সে আমেরিকাকে আহ্বান করছে, সে হয়তো ভাবছে আমেরিকা তাকে দীর্ঘদিনের বসা রাখবে। আসলে আমেরিকা যার বন্ধু তার শত্রু হওয়ার আর কোন তার শত্রুর দরকার নেই। এটা স্বতঃসিদ্ধ ব্যাপার। ইরানও তো একসময় ইসরায়েলকে প্রথম স্বীকৃতি কিন্তু ইরানই দেয়, এবং তখন কিন্তু আমেরিকার সাথে ইরানের ধরম মহরম খুবই বেশি ছিল। তাতে কি হয়েছে, আজকে কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। মাঝখানে আমরা দেখতে পেয়েছি যে ইরাকও একসময় ছিল যথেষ্ট, সেই ইরাক আজ ধ্বংসপ্রাপ্ত, দ্বার প্রান্তে না, সম্পূর্ণ ধ্বংসই বলা যায়। তাদের কোনো শক্তি নেই বা ওইরকম কোনো পাওয়ার প্র্যাকটিস আমরা দেখতে পাচ্ছি না। আর তুরস্কের কথা, তুরস্কেও হয়তো ধরবে টুডে অর টুমরো, কিন্তু তুরস্কের একটু সুবিধা আছে, তারা ইউরোপ ইউনিয়ন ভুক্ত হয়ে গেছে, সরি ন্যাটো ন্যাটো ভুক্ত, সেহেতু ন্যাটো তাদেরকে একটা সাপোর্ট তারা পাচ্ছে। এছাড়া কারোর মিডল ইস্টে যেই ভাবুক, আমার মনে হয় না কেউ আর শান্তিতে ন্যাটোর এখানে তো, ন্যাটোর আপনার দুই একটা দেশ বাদে, ন্যাটোর 12টা দেশের মধ্যে এক থেকে দুইটা দেশ বাদে বাকি সব বেশিরভাগ দেশগুলা এই আমেরিকাকে সমর্থন দেয় নাই। ট্রাম্প তাদের প্রতি মানে চরম উদ্ধত আচরণ দেখাইছে, এবং ট্রাম্প বলছে মানে ট্রাম্প আমেরিকাকে ন্যাটোতে থাকবে কি থাকবে না এই বিষয়ে যুদ্ধের পরে তো ভেবে দেখতে হবে। তাদেরকে নাকি ন্যাটোকে অর্থ এবং সামরিক নানান দিক থেকে আমেরিকা তাদেরকে প্যাট্রোনাইজ করে। অথচ ন্যাটো কথা হলো, তুমি অনৈতিকভাবে যুদ্ধে গেছো, অযাচিত ভাবে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে তুমি তাকে তার উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছো। তোমার এই অনৈতিক যুদ্ধে কেন ন্যাটো এখানে আসবে, কেন তোমার পাশে দাঁড়াবে? 3 সপ্তাহের উপরে যুদ্ধ করাইছে। আমরা দেখতে পাচ্ছি আমেরিকার অলরেডি মধ্যপ্রাচ্য $3 ট্রিলিয়ন ক্ষতি হয়ে গেছে নানান ভাবে, এবং আমেরিকা মধ্যপ্রাচ্যের সৌদি, দুবাই, কাতার সহ সবার কাছে $5 ট্রিলিয়ন তারা দাবি করছে এই যুদ্ধকে কেন্দ্র করে, তাদের একটা ট্রেড আছে সেই ট্রেড করবার জন্য। এবং মিস্টার ট্রাম্পের কথার মধ্যে অসঙ্গতি আছে। তিনি সকালে এক ধরনের কথা বলেন, ট্রাম্প কাকু এবং নেতানিয়াহু কাকু যারা আছেন তাদেরকে কাকু বলে চিহ্নিত করা হচ্ছে, যে সকালে এক ধরনের কথা বললে বিকালে যেটা বলছেন তার সাথে অসঙ্গতি কথা। এবং আপনারা সাম্প্রতিক দেখেছেন যে আমেরিকার F-18 and 35, এই যে লেটেস্ট অনেকগুলো বিমান তারা হারাইছে। এবং জেরাল্ড ফোর্ড যে মধ্যপ্রাচ্য ভূমধ্যসাগরের ঘাঁটি থেকে গ্রিসের ঘাঁটি দিকে চলে গেছে এই বিপর্যয় অবস্থার দিকে। এবং 26টি স্থাপনার মধ্যে আপনার যতটুকু আমরা দেখেছি, অর্ধেকের বেশি মধ্যপ্রাচ্যের স্থাপনা, তেলের স্থাপনা, সামরিক ঘাঁটি নাস্তানুবাদ করে ছেড়েছে ইরান। এবং ইরানের কথা হলো যে আমি অনৈতিকভাবে যুদ্ধ আমি জড়াইনি, তুমি আমাকে জড়িয়েছো, এখন ডু অর ডাই। আমরা যদি বাঁচি তাহলে গাজী হয়ে বাঁচবো, না হলে শহীদ হয়ে মরবো। এই জায়গাতে ইরানের 6 লক্ষ স্থল সৈন্য আছে। এখন ট্রাম্প এই পায়তারা করছেন তাদেরকে খার্ক দ্বীপ এবং হরমুজ প্রণালীতে স্থল অ্যাটাক করে এখানে। আচ্ছা, আপনার ইরানের যে ভৌগোলিক মানচিত্র 16 লক্ষ বর্গ কিলোমিটার, দক্ষিণ আপনার দক্ষিণ পশ্চিম এর অনেকটা এরিয়ায় দুর্গম পাহাড়ি এলাকা এবং সেখানে মরুভূমি পাহাড়ি এলাকা। এই বিশাল মানচিত্রে আমেরিকা কি এখানে স্থলবাহিনী সোলজার পাঠিয়ে, ইরানের তো লক্ষ লক্ষ সোলজার আছে, ইরান ডাকতেছে তোমরা এখানে ল্যান্ড করো, আমরা তোমাদের সাথে স্থলযুদ্ধ করে দেখাতে চাচ্ছি ইরানের সাহস সাহস এবং ঐতিহ্য। ওই মানে ইরান যে সাহসী জাতি, তোমরা সরাসরি আমাদের সাথে যুদ্ধের ময়দানে আসো। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন জনাব আব্দুল হালিম? ইরানের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে ওনাদের জি। ইনসাইডই বলা যায় যে কারণ পাহাড় বেশি। আফগানিস্তানে তো তারা সুবিধা করতে পারে নাই, ব্রিটিশ আমেরিকা তারা সেখানে লেজ গুটিয়ে সময় সোলজার, আফগানিস্তানে 4,000 সোলজার লস করেছে, এবং সে ইরাকেও হাজার হাজার সোলজার লস করেছিল, আফগানিস্তানেও ব্রিটিশ আমেরিকা হাজার হাজার সোলজার লস করেছে।
তো এই আফগানিস্তানে যেহেতু পারে নাই, এই আফগানিস্তানও দুর্গম গিরি পর্বত সমৃদ্ধ এলাকা তার ভৌগোলিক জায়গা থেকে। শশী ভাই, ইরানও শশী সেম ভাই, একই শশী ভাই, দুর্গম পাহাড়, মানে ভৌগোলিক সমৃদ্ধ এলাকা। সেখানে ওই জায়গা থেকে এত দূর থেকে আসি স্থলযুদ্ধে তারা খুব একটা সুবিধা করতে পারবে না, এবং জয়ের থেকে পরাজয়ের শশী ভাই, ভাগ্যটা তার দিকে যাবে। শশী এই ভাই। বিষয়টা আপনি বিষয় নিয়ে কিছু বলুন। হ্যাঁ। আচ্ছা শোনেন, প্রথম হচ্ছে হ্যাঁ। আপনার আপনার ফেসের দিকে লাইটটা নাই, আপনার ব্যাকের লাইটটা, এই জন্য ফেস কিন্তু কালো আসতেছে। আপনার লাইটের দিকে মুখ করে কথাগুলো বলেন, জি। তাহলে ফেসটা কালো দেখাবে না, প্রপার দেখাবে। আপনার পিছনে লাইট কিন্তু, কিন্তু সামনে ফেসটা কালো কালো, একদম কালো হয়ে আসছে। আচ্ছা, যেটা বলতে, কি জন্য বলতেছিলেন আপনি? কোনটা? আপনার কোশ্চেনটা একটু রিপিট করবেন সংক্ষেপে। তো যেহেতু যেহেতু আপনার ইসরায়েল বা ধরাশায়ী হচ্ছে, স্থলবাহিনীর ইসরায়েল বড় ধরনের স্থলবাহিনীর আবার অ্যাটাকের সম্মুখীন এটা হচ্ছে, তারা ইন্টারসেপ্টিভ দিয়ে বেশি একটা সুবিধা করতে পারছে না ইসরায়েল। এবং ইসরায়েলের ত্রিমুখী অ্যাটাকের সম্মুখীন হচ্ছে। ওদিকে ইয়েমেন হুদিরাও তাদেরকে অ্যাটাক করতেছে, লেবানন থেকে হিজবুল্লাহ অ্যাটাক করতেছে, এদিকে ইরাক থেকে ইরান সমর্থিত মিলিশিয়া অ্যাটাক করছে। চতুর্মুখ দিক থেকে ইসরায়েল অ্যাটাক হচ্ছে, এবং ইসরায়েলের হাজার হাজার স্থাপনা সেখানে ডেস্ট্রা হচ্ছে, ইসরায়েল নাস্তানুবাদ হচ্ছে। প্রিয় দর্শক, আমরাও এই বিশ্ব জনমত, বিশ্বের প্রতিবাদী শান্তিবাদী নাগরিকরা আমরা এই অনৈতিক যুদ্ধ চাই না। নেতানিয়াহু, ট্রাম্প কাকু যাতে অচিরে যুদ্ধ থামান, এবং ইরানের যে ক্ষতি করেছেন, ইরানের যে খোমেনি সহ সামরিক রাজনৈতিক কর্মকর্তাদের হত্যা করেছে, বেসামরিক স্থাপনা হত্যা করেছে, পাশাপাশি আপনারা দেখেছেন 176 জন স্টুডেন্ট, শিশু এবং শিক্ষকদের হত্যা করা হয়েছে নির্মমভাবে। এই সকল মানুষ হত্যা করা হয়েছে, 1,500 ইরানে, লেবাননে 1,000, এই হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আগামীতে সেই লুক্সেমবার্গের বিচারের মতো দৃশ্য বিশ্বদের পরে এই বিষয়টা আগামীতে বিশ্বে জনমতের আদালতে আসবে। এই বিশেষ করে হঠকারী নেতানিয়াহু, সে যুদ্ধ যুদ্ধ খেলা যে খেলতে ট্রাম্পকে নিয়ে, আগামীতে বিশ্ব জনমত জন্য তাদের সাহস বীরত্ব দিয়ে আন্তর্জাতিক আদালতে এই বিচারটা নিয়ে আসতে পারেন বিশ্ব বিবেকের জায়গা থেকে, এবং অচিরেই এই অনৈতিক যুদ্ধ থেমে যাক। বিশেষ করে বাংলাদেশের মতো দেশ, আপনারা দেখছেন যে পাম্পে ঘন্টার পর ঘন্টা, বিশেষ করে যারা এই জ্বালানি তেলের সাথে সম্পৃক্ত মোটর বাইক বাইক থেকে শুরু করে ছোট যা ছোট বড় যানবাহন, তারা তেল পাচ্ছেন না, ঘন্টার পর ঘন্টা ওয়েট করছেন, এবং কি ধরনের একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে বাংলা চলে গেছে। এই জায়গা থেকে আমাদের সরকারের জন্য নিয়ন্ত্রণ করতে পারে নতুন একটি সরকার। পাশাপাশি মধ্যপ্রাচ্য সহ হরমুজ প্রণালীর জন্য যুদ্ধ থেমে যায়, হরমুজ প্রণালী স্বাভাবিক হয়, এবং খার্ক দিকে এই জন্য বিশেষ করে অদম্য ট্রাম্প খার্ক দিকের দ্বীপের উপরে সেই বড় স্টেশন, তেল স্টেশনের দিকে হাত বাড়াতে না পারে, এবং ইসরায়েল উচিত একটা শিক্ষা পাক। কারণ মধ্যপ্রাচ্যের কাঁটা বিষ ফোড়াইলো ইসরায়েল, ইসরায়েলকে থামাতেই হবে। এবং সে হামাস বিশেষ করে গাজাতে প্রায় 80,000 মানুষকে হত্যা করেছে, 40,000-এর উপর নারী শিশুকে হত্যা করেছে এই যুদ্ধবাজ নেতানিয়াহু। এই যুদ্ধবাজ নেতানিয়াহু থামাতেই হবে, এবং যেভাবে নির্বিচার ভাবে তারা গাজাতে নারী হত্যা করেছে, শিশু হত্যা করেছে। লেবাননে দেখেন আপনারা, সন্ত্রাস দমনের নামে, কথিত সন্ত্রাস দমনের নামে কিংবা নির্বিচারে হাজারো মানুষকে হত্যা করেছে, সেখানে লক্ষ লক্ষ বেসামরিক নাগরিক স্থাপনা ধ্বংস করেছেন, তাদেরকে বাস্তুচ্যুত করছেন। এই নেতানিয়াহুর এই যে বিশেষ করে আন্তর্জাতিক আইনের প্রতি বিধানগুলি দেখায়, তিনি একের পর এক আশেপাশের গ্রেট ইসরায়েল নামে একটা ভূখণ্ড মানে অজাস্ত স্টাবলিশ করবার জন্য লেবানন, সিরিয়া, সুদান, মিশর এবং ফিলিস্তিনি এই বৃহৎ অংশ দখল করা পায়তারা করছেন। ইদানিং সেই 3,000 বর্গমাইল এলাকা সে 22,000 বর্গমাইল এলাকা বিস্তৃত করেছে। ইহুদি জানবাদের এই কালো থাবাকে মধ্যপ্রাচ্য মুসলমানরা এখনো সম্মিলিত হন, এই কালো থাবাকে থামাই দেন, এদেরকে নাস্তানুবাদ করুন, এবং এদেরকে আর সামনে এগোতে দেওয়া যাবে না। সম্মিলিত মুসলিম শক্তির সেই প্রতিবাদ এখানে হওয়া প্রয়োজন, যাতে বিশেষ করে কোথায় আছে সেই হযরত ওমর, আলী, ওসমানের সেই জেনারেশন, তোমরা সেই এখনো বীরত্বের সেই সাহসিকতা, অদম্য সাহস নিয়ে, শক্তি নিয়ে মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বে এক হও। ইহুদি নাসারাদের কবল থেকে মধ্যপ্রাচ্যের মানচিত্র রক্ষা করতে হবে, মুসলিম বিশ্বের নাগরিক, মুসলিম বিশ্বের নিরাপত্তা রক্ষা করতে হবে, এবং অচিরেই যেন যুদ্ধ থেমে যায়। বাংলাদেশে যেমন এখানে তেলের ক্রাইসিস, ডিজেলের ক্রাইসিস দিচ্ছে, এবং আমাদের বাংলাদেশের তেল ব্যবস্থাপনার সাথে বিদ্যুৎ ব্যবস্থাপনা নির্ভরশীল, বিদ্যুৎ উৎপাদন একসময় ঘাটতি দেখা দিবে, সেই পরিস্থিতিকে না যায়
বাংলাদেশ সরকারের জন্য এই তেল সিন্ডিকেট যারা এখন কালোবাজারি করছেন ডিজেল পেট্রোল, এই সিন্ডিকেট হাত থেকে দেশকে রক্ষা করতে পারেন এবং কনজিউমারদেরকে যে তেলের যে নাজুক পরিস্থিতির জন্য তারা ঘন্টার ঘন্টা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে সময় হাহাকার করছেন এবং ক্ষোভ প্রকাশ করছেন, এই হাহাকার ক্ষোভের জায়গা থেকে যেন সরকার পরিত্রাণ দিতে পারে এবং অচিরেই আমেরিকা লেজ গুটিয়ে যে ক্ষতি করেছে ইরানের খোমেনি সহ যাদেরকে নির্মম হত্যা করেছে, নারী শিশুকে হত্যা করেছে, স্থাপনা ধ্বংস করেছে, সেই জন্য ক্ষমা নয় এবং ক্ষতিপূরণ দিতে হবে, সেই জায়গাতে বিশ্ব ব্যবস্থাপনা যাক এবং ন্যাটোর উপলব্ধি হোক যে আমেরিকা যে অনৈতিক যুদ্ধ করছে এই অনৈতিক যুদ্ধকে থামিয়ে দেওয়া এবং এই ধরনের নির্বিচারে আজকে ভেনিজুয়েলার তেল লুণ্ঠন করা হচ্ছে, কালকে ইরানের তেল লুণ্ঠন করার জন্য অনৈতিক যুদ্ধ করা হবে, পরশুদিন করা হবে কিউবাতে। এই ধরনের আমেরিকার অদম্য অনৈতিক কর্মকাণ্ড থেকে বিশ্ববিবেক থামিয়ে সমস্ত সম্মিলিত বিশ্ববিবেক জেগে ওঠো, জাগরণের মিছিলকে, শান্তিবাদী মিছিলকে তীব্র থেকে তীব্রতর করো, এদেরকে থামিয়ে দাও, এই অশুভ কালো হাতকে থামাতেই হবে বিশ্ববিবেকের এই আওয়াজ। এবং আপনারা আপনাদের অনুভূতি দিয়ে, আবেগ দিয়ে আপনারা শান্তিবাদীরা জোর আওয়াজ তুলুন। আমরা বিশ্বে যুদ্ধ চাই না, শান্তি চাই এবং এই অনৈতিক অবৈধভাবে যে যুদ্ধ নেতানিয়াহু ট্রাম্প তোমরা করছো, এটা তোমরা থামাও এবং যে ক্ষতি করেছো মধ্যপ্রাচ্য সহ সমস্ত বিশ্বের তেলের জগতে এবং যে মানুষদেরকে তোমরা হত্যা করেছো, সেটার তোমাদের জবাব দিতে হবে এবং সেই জবাব চেয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে আপনারা আমাদের কথাগুলো আপনারা কমেন্টস করবেন। 1 মিনিট বলুন যে মধ্যপ্রাচ্যকে এখন আত্ম উপলব্ধি করা উচিত এবং ভেদ ভুলে ইরান অনৈতিক ভাবে কিছু করে নাই, এই মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা এবং চলে যাক, এটা ইরানের মধ্যপ্রাচ্যের সেই উপলব্ধি হওয়া উচিত এবং আগামী যেন এই ধরনের পরিস্থিতি না হয়। কথা বলার মধ্যে দিয়ে আমরা প্রোগ্রামটা শেষ করব। আমি বলবো না শহীদুল ভাই বলবেন কিছু? জি কাকে বলছেন আপনি? বলেন। হ্যাঁ শুনছি, হ্যাঁ শহীদুল ভাই বলেন। বলেন। সুমন ভাই আসসালামু আলাইকুম। আপনি বলুন, ধন্যবাদ আপনি সাথী ভাই। শেষ 1 মিনিট বলেন। আমি আমি বলবো। আপনি বলেন। হ্যাঁ, আমি ইয়েকে পেয়েছি, অ্যাডভোকেট ভাইকে পেয়েছি। আচ্ছা, আমি আলোচনা শেষ প্রান্তে আসছি। ইরান 5 দফা দাবি দিয়েছে। প্রথমত, অনৈতিকভাবে অযাচিতভাবে যে যুদ্ধ করতেছে আমেরিকা ইসরায়েল, এই এখন এই জাতিসংঘের শান্তি নিরাপত্তা পরিষদে আলোচনা আসছে। তো রাশিয়া বলছে, এখানে রাশিয়া চীন বলছে যে অনৈতিকভাবে তোমরা যুদ্ধ করেছো, যে বেসামরিক মানুষদেরকে হত্যা করেছো খোমেনি সহ এবং স্থাপনা ধ্বংস করেছো, এই ক্ষতির দায় তোমাদেরকে নিতে হবে, এই দায় তোমাদের উপরে বর্তাবে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এবং অচিরে যুদ্ধ উচিত এবং বাংলাদেশে তেল নিয়ে সিন্ডিকেট হচ্ছে, এই সিন্ডিকেট সরকার কিভাবে ম্যানেজমেন্ট করতে পারে জানাব? আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাথী ভাই আপনাকে আজকের প্রোগ্রামে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আব্দুল হালিম ভাই আপনাকে ধন্যবাদ। খুব সুন্দর সাবলীল আলোচনা করলেন। আসলে এই বর্তমান বিশ্বের যে বৈশ্বিক বিচরণ, এখানে আমরা দেখতে পাচ্ছি ইরানের যে অবস্থা, বর্তমান প্রেক্ষাপট সহ মুসলমানদের প্রথম পরিচয় হওয়া উচিত আমি মুসলিম। সেখানে শিয়া সুন্নি আমি অন্য কি আছি, কে ওহাবি, কে মদুদি, কে পীর মাজারপুরি, কে তাবলিগ, এগুলো পরের পরিচয়। আগে প্রথমত আমি মুসলিম। আমার এক মুসলিম ভাইয়ের উপর আঘাত পড়ছে, সেখানে প্রথম হওয়া উচিত আমার শরীরে একটা অঙ্গ আঘাত করে, যেমন প্রত্যেকটা অঙ্গ সেখানে আমরা হিট করি, ঠিক তদ্রুপ আমার একটা মুসলিম ভাই সে বিশ্বের যেখানে হোক না কেন, সেটা আমাকে নিজের মতো করে চিন্তা করা উচিত যে আমার শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ। এভাবে যদি চিন্তা করি তাহলে আজকে মুসলমানদের এই অবস্থা হওয়ার কথা না। এটা আমাদের আমরা রাসূল আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও আছে, আমরা হাদিসে পাই যে মুসলিম কমিউনিটি একটা বডি, একটা স্ট্রাকচার। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেম কথাটাই বলেছিলেন যে মুসলিম উম্মাহকে যদি আমরা চিন্তা করি একটা বডির সাথে, হয়তো কেউ একটা হাতের আঙ্গুল, কেউ পায়ের আঙ্গুল, কেউ মাথা, কেউ চোখ, নখ, তদ্রুপ এক জায়গায় মানে আমরা মশা যদি হিউম্যান বডিতে দেখি, মশা যদি পায়ে কামড় দেয়, আমরা এর প্রতিক্রিয়া তাৎক্ষণিক ব্রেনে চলে যায়।
তদ্রুপ আমরা মুসলিমরা যদি এভাবে চিন্তা করতে পারি যে আমরা আসলে হিউম্যান বডি নেই, ততই আমরা আমাদের এই শান্তি বজায় রাখা সম্ভব। এই ইউনিটির বাইরে আমাদের অন্য কোনো প্রক্রিয়া নাই এটা বজায় রাখার জন্য। কিন্তু আর যেহেতু আপনার হরমুজ ইসরায়েল জুড়ে বসা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গ্রেট ইসরায়েল করবার জন্য আজকে দেখেন সে স্টার্ট করেছিল 3000 বর্গ কিলোমিটার নিয়ে, কিন্তু তার আয়তন এখন 22,000 বর্গ কিলোমিটার। এই 22কে সে 50,000 বর্গ কিলোমিটারে নিয়ে যাওয়ার জন্য কিন্তু একের পর এক সে কোনো কিছু তোয়াক্কা না করে পুরা ফিলিস্তিনি সহ লেবানন সহ একটা বিরাট এলাকা সে দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে আমি আমেরিকার সাথী ভাই সেটাই পৃষ্ঠপোষকতায়। বলছিলাম, তাহলে মুসলমানদের সামনে 3000 থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ 22,000 ইহুদি আমেরিকা ইহুদি খ্রিস্টানরা তৃতীয় বিশ্বযুদ্ধ করার জন্য সেই দিকে কি নিয়ে যাচ্ছে মুসলমানদেরকে। 3000 থেকে 22,000, 22,000 থেকে 50,000, 50,000 1.5 লাখ 2 লাখ হবে, এটা তাদের প্রত্যাশা। কিন্তু বিষয়টা হলো কি আসলে এখানে যে জোর যার মূল্য তার একটা প্রভাব বিস্তার করতেছে। আমেরিকা যা করতেছে ইরানের উপর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ করতেছি। আমরা আসলে দুর্বল ইমানদারের মতো, যেখানে না পারে সেখানে মন থেকে ঘৃণা করা ছাড়া আমাদের আর জায়গা নেই। আজকে সৌদি আরব, যেখানে সবচেয়ে মুসলিম বিশ্বের তীর্থস্থান সৌদি আরব, তারা যদি একটু ইউনিটি দেখাতো হয়তো এই অবস্থা আমাদের হতো না। সৌদি আরবও কিন্তু তারা ওই শিয়া সুন্নির যে বিষয়গুলো নিয়ে মানে মুসলমানদের মধ্যে একদম ভাগ করে দিচ্ছে। এটা আমাদের জন্য ব্যাপক ক্ষতির একটা দাঁড়িয়েছে। আর যে আমাদের হরমুজ প্রণালীর কথা বলতেছি, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে সারা বিশ্বে এখন তেল, যেখানে সব পৃথিবীর সবচেয়ে বেশি তেল উৎপাদন তেল যে উত্তোলন করে সেটা হলো ইরান। সে ইরান থেকে যখন হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে আজকে আমরা সারা বিশ্বে বৈশ্বিক বাজারে তেলের যে একটা তীব্র হাহাকার তৈরি হয়ে গেছে, এর প্রভাব বাংলাদেশে পড়েছে। বাংলাদেশে সদ্য যে নির্বাচনে যে নতুন সরকার রাষ্ট্র ক্ষমতায় আসে তাদের মধ্যে একটা ব্যাপক সাড়া পড়েছে। কারণ আমরা দেখতেছি এখন যে পেট্রোল পাম্পে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইনের থেকেও কোনো গাড়ি বা বাইক বা মোটরসাইকেল তেল পাচ্ছে না, যার অভাব আমাদের দেশে খুব পড়ে গেছে। গতকালকেও আমরা দেখেছি একটা প্রস্তাব আসছিল তেলের দাম। আমাদের সিন্ডিকেট কালচারটা ভাঙার তো নতুন একটা গণতান্ত্রিক সরকার আছে, জনগণের পক্ষে অবস্থান নিয়ে সিন্ডিকেট ভাঙা যায় কিভাবে সেই ধারে জোরালো অপারেশন করতেছে, ম্যাজিস্ট্রেটি অপারেশন করতে সরকার তো সবার তো করে আছে, কিন্তু সিন্ডিকেট ভাঙার জন্য নতুন ব্যবস্থা কিভাবে কৌশল পলিসি অ্যাডাপ্ট করা যায়। সরকারের থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় গতকালকে একটা মহল গেছিলেন তার কাছে যে তেলের দাম বৃদ্ধি করার জন্য, কিন্তু উনি একেবারে নির্বিঘ্নে বলেছেন তেলের দাম বৃদ্ধি করা চলবে না। আমাদের কাছে প্রচুর পরিমাণ মজুদ আছে, যেখানে আমাদের বাৎসরিক যেই মজুদটা দরকার তার সে পরিমাণ আমাদের মজুদ আছে। আমরা এখনো দাম বৃদ্ধি করার মতো কোনো অবস্থায় আমরা যাইনি। তবে হ্যাঁ, যখন সারা বিশ্বে একটা তারল্য দেখা দিয়েছে, সেখানে আমরাও তার প্রভাবের বাইরে না। আমরা একটা অনুন্নত দেশ, উন্নয়নশীল দেশ বলা হয়, উন্নয়নশীল দেশ, সেখানে আমাদের অনেক কষ্ট হচ্ছে। আর এই প্রক্রিয়া থেকে বেরোতে হলে ইরানের যেই 5 দফা দাবি দিয়েছে, আমেরিকাকে অবশ্যই যুদ্ধ বন্ধ করা উচিত এবং তাদের যে ক্ষতিপূরণ পর্যন্ত দেওয়া উচিত। আমরা দেখেছি এই ইরানের কিছু শহর, তেহরান শহর সহ আরো কিছু শহরে যে পরিমাণ বোমা বিস্ফোরণ ঘটতেছে, এগুলা একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখেছি জাপানে যে হিরোশিমা আমাদের শ্রমবাজার মধ্যপ্রাচ্য প্রায় 80 লাখ থেকে 90 লাখ আছে। আপনি 10,000 আমাদের সময় আজকে শেষ হয়ে গেছে। যাই হোক, আমরা নতুন ভাবে জয়েন করতে পারি, নতুন আরেকটা প্রোগ্রাম করতে পারি। আচ্ছা, আপনি আবার একটু রেডি করুন তো, ওনাকে নিয়ে আমরা কিছুক্ষণ করি। আচ্ছা ঠিক আছে, নতুন ভাবে আবার অবশ্যই আমি এটা কিন্তু 10 মিনিট টাইম আমরা তিনজন করি, আমি ওনাকে অ্যালার্ট রাখতেছি, আমরা আরো 20-25 মিনিট করি। হ্যাঁ ঠিক আছে, আপনি আবার রেডি করেন। ঠিক আছে, আমি সুমন ভাইকে অ্যালার্ট রাখতেছি। হ্যাঁ, আর আমি কাটি, আপনি রেডি করেন। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে, সুস্থতা কামনা করে আজকে প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। জি, আপনারা দেখবেন, কমেন্টস করবেন, আবার রেডি করেন।